বাইরে ঝড়ের তাণ্ডব, বৃষ্টির ঝমঝম শব্দে গোটা বাড়িটা যেন একটা অদ্ভুত সুরের মধ্যে ডুবে আছে। আমি, রাহুল, বয়স ২৬, শহরের এই ছোট্ট ফ্ল্যাটে আমার ছোট ভাই রোহানের সঙ্গে থাকি। আমার বাবা মা ১ সপ্তাহের জন্য পাহাড়ে ঘুরতে গেছেন, আর আমার ওপর দায়িত্ব ছিল রোহানকে দেখাশোনা করা। রোহানের বয়স ১৯, কলেজে পড়ে, একটু চঞ্চল আর দুষ্টু প্রকৃতির। কিন্তু সেদিন সন্ধ্যা থেকেই ওর শরীরটা ভালো ছিল না। প্রচণ্ড জ্বরে ওর চোখ লাল, শরীর গরম, আর কথায় কথায় ঘুমিয়ে পড়ছিল। আমি রাতের খাবার তৈরি করলাম, সাধারণ খিচুড়ি আর ডিম ভাজা। রোহানের জ্বর দেখে আমি ওকে ওষুধ খাইয়ে দিলাম। ভাইয়া, আমার খুব ঠান্ডা লাগছে, ও মিনমিন করে বলল, বিছানায় শুয়ে কাঁপতে কাঁপতে। আমি ওর কপালে হাত দিয়ে দেখলাম, গরম ভাঁপ উঠছে। চিন্তা করিস না, ঘুমিয়ে পড়ো, আমি পাশেই আছি বলে ওর পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। কিছুক্ষণ পর ওর চোখ বন্ধ হয়ে গেল, আর আমিও ক্লান্তিতে ওর পাশে শুয়ে পড়লাম। বাইরে বৃষ্টির শব্দ আর ঝড়ের দমকা হাওয়ায় আমার চোখও কখন যেন লেগে গেল। গভীর রাত, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। ঘরের ভেতরটা অন্ধকার, শুধু জানালার ফাঁক দিয়ে বাইরের রাস্তার আলোর একটা ক্ষীণ রেখা এসে পড়েছে। আমি ঘড়ির দিকে তাকালাম, রাত ৩টে। বাইরে বৃষ্টি এখনও থামেনি, তবে শব্দটা একটু কম। আমি উঠে বসতে যাব, হঠাৎ কি যেন অদ্ভুত লাগলো। আমার শরীরের ওপর একটা উষ্ণ স্পর্শ। রোহানের হাত আমার বুকের ওপর, এতটাই শক্ত করে ধরা যেন ও আমাকে ছাড়তে চায় না। আমি একটু অবাক হলাম। রোহান, ঘুমোচ্ছিস? আমি ফিসফিস করে বললাম। কোনো উত্তর নেই। ওর শ্বাসপ্রশ্বাস ভারী, একটু অনিয়মিত। আমি ওর কপালে হাত দিলাম। জ্বর এখনও আছে, তবে আগের চেয়ে একটু কম। কিন্তু তখনই আমার শরীরে একটা অদ্ভুত শিহরণ খেলে গেল। রোহানের হাতটা আমার বুক থেকে সরে গিয়ে ধীরে ধীরে আমার কোমরের দিকে নামছে। আমি চমকে উঠলাম। রোহান, কি করছিস? আমার গলা শুকিয়ে গেল। অন্ধকারে ওর মুখ দেখা যাচ্ছে না, তবে ওর শরীরের উত্তাপ আমি স্পষ্ট টের পাচ্ছি। ওর হাতের স্পর্শে একটা অদ্ভুত অনুভূতি, যেন ও ঘুমের মধ্যেই কিছু করছে, কিন্তু সেটা কি সত্যিই ঘুমের ঘোরে? আমি ওর হাত ধরে সরিয়ে দেবার চেষ্টা করলাম, কিন্তু ওর শক্তি যেন অস্বাভাবিক। আমার হৃৎপিণ্ডের ধুকপুকানি বেড়ে গেল। রোহান, ঘুম থেকে ওঠ, আমি একটু জোরে বললাম। হঠাৎ ওর শরীরটা কেঁপে উঠল। অন্ধকারে ওর চোখের দিকে তাকালাম। ওর চোখ খোলা, কিন্তু যেন কিছুই দেখছে না। জ্বরের ঘোরে ওর চোখে একটা অদ্ভুত দৃষ্টি, যেন ও আমাকে চিনতেই পারছে না। আমি ভয় পেয়ে গেলাম। রোহান, তুই ঠিক আছিস? আমার গলা কেঁপে গেল। ও কোনো উত্তর দিল না, শুধু আমার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে ওর হাতটা আবার আমার শরীরে ফিরে এলো। এবার আরও কাছে, আরও সাহসী। আমার শরীর জমে গেল। এটা কি সত্যিই জ্বরের ঘোর, নাকি অন্য কিছু? আমি নিজেকে সামলে নিয়ে ওর হাত ধরে সরিয়ে দিলাম। রোহান, তুই শুয়ে থাক, আমি পানি নিয়ে আসছি বলে আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে পড়লাম। আমার হাত পা কাঁপছে। ঘরের আলোটা জ্বালিয়ে দিলাম। আলোতে রোহানের মুখ দেখে আমার আরও অবাক হওয়ার পালা। ওর চোখে একটা অদ্ভুত হাসি, যেন ও জানে ও কি করেছে, কিন্তু কিছুই বলছে না। ভাইয়া, আমার খুব গরম লাগছে, ও মিনমিন করে বলল। কিন্তু ওর গলায় একটা অদ্ভুত সুর, যেন ও আমার সঙ্গে খেলছে। আমি রান্নাঘরে গিয়ে ১ গ্লাস পানি নিয়ে এলাম। ওকে পানি খাইয়ে আবার ওষুধ দিলাম। তুই ঘুমো রোহান, সকালে ডাক্তারের কাছে যাব, আমি বললাম। কিন্তু আমার মনের মধ্যে একটা ঝড় বইছে। যা ঘটল তা কি সত্যিই জ্বরের ঘোরে, নাকি রোহানের মধ্যে কিছু লুকিয়ে আছে যা আমি এতদিন বুঝিনি? আমি আলো জ্বালিয়ে রেখেই ওর পাশে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আর আসলো না। বাইরে বৃষ্টির শব্দ, আর আমার মনের মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা। সকাল হলো। রোহানের জ্বর কিছুটা কমেছে, কিন্তু ওর চোখে সেই অদ্ভুত দৃষ্টি এখনও আছে। আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বললেন, জ্বরটা ভাইরাল, তবে কিছু অস্বাভাবিক আচরণ হতে পারে। ওকে আরও ওষুধ দিয়েছি, তুমি খেয়াল রাখো। আমি মাথা নাড়লাম, কিন্তু আমার মনের মধ্যে সেই রাতের ঘটনা ঘুরপাক খাচ্ছে। রোহান কি সত্যিই জ্বরের ঘোরে এমন করেছে, নাকি এর পেছনে অন্য কিছু আছে? আমি বাড়ি ফিরে এসে ওর দিকে তাকালাম। ও হাসছে, সেই পুরনো দুষ্টু হাসি। ভাইয়া, তুমি কাল রাতে ভয় পেয়ে গিয়েছিলে, তাই না? ও হঠাৎ গলে উঠল। আমার বুকটা ধক করে উঠল।
ও কি সব মনে রেখেছে? রোহানের সেই কথাটা আমার মাথায় পাক খাচ্ছিল। ভাইয়া, তুমি কাল রাতে ভয় পেয়ে গিয়েছিলে তাই না? ওর হাসির মধ্যে একটা অদ্ভুত দুষ্টুমি ছিল, যেন ও আমার মনের অস্বস্তিটা টের পেয়েছে। আমি কিছু বলতে গিয়েও থেমে গেলাম। কি বলছিস তুই? তুই জ্বরের ঘোরে ছিলি, কিছুই মনে নেই তোর? আমি বললাম, গলায় একটা কৃত্রিম হাসি টেনে। কিন্তু রোহান শুধু মুচকি হেসে জানালার দিকে তাকাল। বাইরে বৃষ্টি থেমে গেছে, কিন্তু আকাশেও এখনো মেঘের ছায়া। আমার মনের মধ্যেও যেন সেই ছায়া ঘনিয়ে আসছে। দিনটা কেমন যেন ভারী লাগছিল। আমি রান্নাঘরে গিয়ে দুপুরের খাবার তৈরি করতে শুরু করলাম। রোহান তার ঘরে বিছানায় শুয়ে ফোনে কিছু দেখছে। ওর শরীর এখন অনেকটা ভালো, জ্বর প্রায় নেই। ডাক্তারের দেওয়া ওষুধ কাজ করছে, তবে আমার মন থেকে কাল রাতের ঘটনা মুছে যাচ্ছে না। আমি রান্না করতে করতে ভাবছিলাম, রোহান কি সত্যিই জ্বরের ঘরে এমন করেছে, নাকি ওর মধ্যে কিছু লুকিয়ে আছে? ওর সেই হাসি, সেই চোখের দৃষ্টি, এগুলো কি আমার মনের ভুল? দুপুরে খাবার টেবিলে আমরা দুজন মুখোমুখি বসলাম। আমি ওর দিকে তাকিয়ে দেখলাম ওর চোখে সেই পুরনো দুষ্টুমি ফিরে এসেছে। ভাইয়া, তুমি আজ খুব চুপচাপ কেন? ও হঠাৎ বলে উঠল, মুখে একটা খাবারের টুকরো নিয়ে। আমি হাসার চেষ্টা করলাম। কিছু না, তুই ঠিক আছিস তো? আমার প্রশ্নে ও শুধু মাথা নাড়ল, কিন্তু ওর ঠোঁটের কোণে একটা হাসি খেলে গেল। আমার মনে হলো ও যেন আমার সঙ্গে কোনো খেলা খেলছে। বিকেলে আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। আমি একটা ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনের কাজ করি, তাই ল্যাপটপ নিয়ে ঘন্টার পর ঘণ্টা বসে থাকা আমার রুটিন। কিন্তু আজ মন বসছিল না। বারবার রোহানের কথা, ওর স্পর্শ, ওর চোখের দৃষ্টি আমার মাথায় ঘুরছিল। আমি ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালাম। ঘরের বাইরে বারান্দায় গিয়ে একটু হাওয়া খেতে লাগলাম। শহরের এই ফ্ল্যাটের বারান্দা থেকে রাস্তার আলো আর দূরের বাড়িগুলোর জানালা দেখা যায়। আমি গভীর ভাবনায় ডুবে গেলাম। রোহান আমার ছোট ভাই, আমি ওকে ছোটবেলা থেকে দেখে আসছি। ওর এমন আচরণ কেন? এটা কি শুধুই জ্বরের প্রভাব, নাকি আমি কিছু বুঝতে পারছি না? রাত নামল। আমি রোহানের জন্য হালকা খাবার তৈরি করলাম। ওকে ডাকতে গিয়ে দেখলাম ও ঘরের মধ্যে বসে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। ওর পরনে একটা ঢিলে ঢালা টি শার্ট আর শর্টস, কিন্তু ওর দৃষ্টি আয়নার দিকে। আমি দরজায় দাঁড়িয়ে বললাম, রোহান, খেতে আয়। ও হঠাৎ পেছনে ফিরল আর আমার দিকে তাকাল। ওর চোখে সেই অদ্ভুত দৃষ্টি, যেন ও আমাকে দেখছে, কিন্তু আমার ভেতরটা পরখ করছে। ভাইয়া, তুমি আমার জন্য এত কিছু করো কেন? ওর গলায় একটা অদ্ভুত সুর। আমি হেসে বললাম, তুই আমার ভাই, করব না তো কি? কিন্তু ওর হাসি আমাকে অস্বস্তিতে ফেলে দিল। খাওয়ার পর আমি ওকে ওষুধ দিলাম। আজ তুই একা ঘুমো, আমি আমার ঘরে যাচ্ছি। আমি বললাম, কাল রাতের ঘটনার পর আমি আর ওর পাশে শুতে চাই না। রোহান কিছু বলল না, শুধু মাথা নাড়ল। আমি আমার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে আমার মনের অস্বস্তি বাড়তে লাগল। আমি বিছানায় শুয়ে ফোন স্ক্রল করছিলাম, কিন্তু মন বসছে না। হঠাৎ বাইরে থেকে একটা শব্দ ভেসে এলো, যেন কেউ হালকা পায়ে হাঁটছে। আমি কান খাড়া করলাম। শব্দটা আমার দরজার কাছে এসে থামল। আমার হৃৎপিণ্ড জোরে জোরে ধুকপুক করতে শুরু করল। ভাইয়া, রোহানের গলা। আমি দরজা খুললাম। ও দাঁড়িয়ে আছে, হাতে এক গ্লাস পানি। আমার ঘুম আসছে না, তুমি একটু আমার পাশে বসবে? ওর গলায় একটা অদ্ভুত অনুনয়। আমি দ্বিধায় পড়ে গেলাম। কাল রাতের ঘটনা এখনও আমার মনে তাজা, কিন্তু ও আমার ভাই, আমি কিভাবে ওকে না বলি? ঠিক আছে, চল, আমি বললাম, আর ওর পেছন পেছন ওর ঘরে গেলাম। রোহান বিছানায় শুয়ে পড়ল। আমি ওর পাশে বসলাম, কিন্তু এবার আমি সতর্ক, ঘরের আলো জ্বালিয়ে রাখলাম। ভাইয়া, তুমি কি আমাকে ভয় পাও? ও হঠাৎ বলে উঠল, চোখে সেই দুষ্টু হাসি। আমি চমকে উঠলাম। কি বলছিস তুই? ভয় পাবো কেন? আমি হাসার চেষ্টা করলাম, কিন্তু আমার গলা শুকিয়ে গেছে। রোহান উঠে বসল আর আমার দিকে কাছে এলো। কাল রাতে তুমি যখন ঘুমিয়েছিলে, আমি তোমাকে দেখছিলাম। তুমি খুব কাছ থেকে দেখতে অন্যরকম। ওর গলায় একটা অদ্ভুত সুর। আমার শরীরে শিহরণ খেলে গেল। আমি পিছিয়ে গেলাম। রোহান, তুই কি বলছিস? তুই জ্বরের ঘোরে ছিলি, এখন ঘুমো। আমি বললাম, কিন্তু আমার গলায় জোর নেই। ও হাসল আর ধীরে ধীরে আমার দিকে আরও কাছে এলো। ওর শ্বাস আমার গলায় লাগছে, আমার মাথা ঘুরছে। এটা কি হচ্ছে? আমি উঠে দাঁড়ালাম। রোহান, তুই ঘুমো, আমি যাচ্ছি বলে আমি দ্রুত আমার ঘরে ফিরে এলাম। দরজা বন্ধ করে হাঁপাতে লাগলাম। আমার মনের মধ্যে একটা ঝড়। রোহানের এই আচরণ কি সত্যিই ঝড়ের কারণে, নাকি এর পেছনে অন্য কিছু আছে? আমি বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আর এলো না। রাতের সেই ঘটনার পর
আমার মনের মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা। রোহানের কথা, ওর দৃষ্টি, ওর স্পর্শ সবকিছু যেন আমার মাথায় একটা জট পাকিয়ে দিয়েছে। আমি, রাহুল, আমার ছোট ভাইয়ের সঙ্গে এমন অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ব এটা কখনো ভাবিনি। সকালে ঘুম থেকে উঠে আমি ঠিক করলাম আজ ওর সঙ্গে খোলাখুলি কথা বলবো। এভাবে চলতে পারে না। কিন্তু মনের এক কোণে একটা ভয়, যদিও সত্যিই কিছু মনে না রাখে, যদি এসব শুধুই জ্বরের ঘোরে হয়, তাহলে আমি কি আমার মনের ভুলে ওকে দোষ দেব? আমি রান্নাঘরে গিয়ে চা বানাতে শুরু করলাম। রোহান তখনও ঘুমোচ্ছে। সকালের আলো জানালা দিয়ে ঢুকছে, কিন্তু আমার মনের অন্ধকার কাটছে না। আমি চায়ের কাপ হাতে নিয়ে বারান্দায় গেলাম। শহরের সকালের শব্দ, গাড়ির হর্ন, পাখির ডাক, দূরে কোথাও রেডিওর গান, সবকিছু যেন স্বাভাবিক, কিন্তু আমার ভেতরটা অস্বাভাবিক। আমি ভাবছিলাম রোহানের সঙ্গে কিভাবে কথা শুরু করব। ওকে সরাসরি জিজ্ঞেস করব, তুই কাল কি করছিলি, নাকি এড়িয়ে যাব? আমার মন বলছে এড়িয়ে যাওয়াই ভালো, কিন্তু আরেকটা অংশ বলছে এটা পরিষ্কার না করলে আমি শান্তিতে থাকতে পারবো না। রোহান যখন ঘুম থেকে উঠল তখন প্রায় বেলা 11টা। ও ঘর থেকে বেরিয়ে এলো, চোখে সেই দুষ্টু হাসি। ভাইয়া, চা বানিয়েছ? আমার জন্য এক কাপ দে না। ও বলল যেন কিছুই হয়নি। আমি ওর দিকে তাকালাম। ওর চোখে কোনো অস্বস্তি নেই, কোনো লজ্জা নেই। আমি একটা গভীর শ্বাস নিয়ে বললাম, রোহান, তুই কাল রাতে কি করছিলি তুই কি জানিস? আমার গলায় একটা দ্বিধা, কিন্তু আমি আর চুপ থাকতে পারছিলাম না। রোহান চায়ের কাপ হাতে নিয়ে হাসল। কি করছিলাম মানে? আমি তো জ্বরে অজ্ঞান ছিলাম ভাইয়া। তুমি কি কিছু দেখেছ? ওর গলায় একটা খেলা খেলা ভাব। আমার মাথা গরম হয়ে গেল। রোহান, তুই আমার সঙ্গে লুকোচুরি খেলছিস? তুই জানিস তুই কি করেছিস? আমার গলা একটু চড়ে গেল। রোহান চুপ করে গেল। তারপর ধীরে ধীরে বলল, ভাইয়া, তুমি কি আমার ওপর রাগ করছো? আমি সত্যিই কিছু মনে করতে পারছি না। তুমি বলো আমি কি করেছি। ওর চোখে এবার একটা অদ্ভুত কৌতূহল। আমি থমকে গেলাম। ও কি সত্যিই কিছু জানে না, নাকি আমার সঙ্গে খেলছে? আমি কিছু বলতে গিয়েও থেমে গেলাম। কিছু না, তুই ভালো হয়ে গেছিস, এটাই বড় কথা, আমি বললাম আর বিষয়টা চাপা দিলাম। কিন্তু আমার মন শান্ত হলো না। দিনটা কেমন যেন কাটল। আমি আমার কাজে মন দিতে চেষ্টা করলাম, কিন্তু বারবার রোহানের কথা মনে পড়ছিল। ও সারা দিন যেন আমাকে এড়িয়ে চলল। আমি যখনই ওর ঘরে গেলাম ও ফোনে ব্যস্ত, নয়তো বাইরে চলে গেল। বিকেলে ও বলল, ভাইয়া, আমি একটু বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছি, ফিরতে রাত হবে। আমি শুধু মাথা নাড়লাম। কিন্তু ওর চলে যাওয়ার পর আমার মনে একটা অদ্ভুত শূন্যতা। রাতে আমি একা বাড়িতে। রোহান এখনও ফেরেনি। আমি টিভি চালিয়ে বসে আছি, কিন্তু মন বসছে না। হঠাৎ ফোনের নোটিফিকেশন বেজে উঠল। রোহানের মেসেজ, ভাইয়া, আমি একটু দেরি করব, তুমি ঘুমিয়ে পড়ো। আমি মেসেজটা পড়ে কিছু একটা উত্তর দিতে গিয়েও থেমে গেলাম। আমার মন বলছে ও কিছু লুকোচ্ছে। আমি ওর ঘরে গেলাম। কেন জানি না, আমার মনে হলো ওর জিনিসপত্র একটু দেখা উচিত। এটা ঠিক না, আমি জানি, কিন্তু আমার অস্বস্তি আমাকে ঠেলে নিয়ে গেল। রোহানের টেবিলে একটা ডায়েরি পড়ে আছে। আমি দ্বিধা করলাম, কিন্তু শেষে সেটা খুললাম। ভেতরে ওর হাতের লেখা ছোট ছোট নোট, বেশিরভাগই কলেজের ক্লাসের নোট। কিন্তু একটা পাতায় কিছু লেখা দেখে আমার চোখ আটকে গেল। ভাইয়া রাতে ঘুমায়, তখন ওকে দেখতে খুব ভালো লাগে। ওর শ্বাসের শব্দ, ওর শরীরের উত্তাপ। আমি কেন এমন ভাবি? আমার হাত কেঁপে গেল। এটা কি? রোহান এসব কি লিখছে? আমি আরও পড়তে গেলাম, কিন্তু তখনই বাইরে দরজার শব্দ। রোহান ফিরেছে। আমি তাড়াতাড়ি ডায়েরিটা বন্ধ করে রেখে দিলাম। ও ঘরে ঢুকে আমাকে দেখে হাসল। ভাইয়া, তুমি এখানে আমার ঘরে কি করছো? ওর গলায় কোনো রাগ নেই, শুধু সেই দুষ্টু হাসি। আমি বললাম, কিছু না, তোর ফোনটা দেখতে এসেছিলাম, তুই ফিরলি কখন? আমার গলা কেঁপে গেল। ও কাছে এলো আর আমার দিকে তাকালো। ভাইয়া, তুমি কি আমার জিনিসপত্র ঘাঁটছিলে? ওর গলায় একটা অদ্ভুত সুর। আমি কিছু বলতে গিয়েও থেমে গেলাম। না, আমি শুধু। আমার কথা শেষ হলো না। ও হঠাৎ আমার কাছে এসে দাঁড়ালো, এত কাছে যে আমি ওর শ্বাস টের পাচ্ছি। ভাইয়া, তুমি যদি কিছু জানতে চাও সরাসরি আমাকে জিজ্ঞেস করো, আমি সব বলবো। ও ফিস ফিস করে বলল। আমার শরীর জমে গেল। ওর চোখে সেই অদ্ভুত দৃষ্টি, যেন ও আমার মনের সব কিছু পড়ে ফেলেছে। আমি পিছিয়ে গেলাম। রোহান, তুই ঘুমো, আমি যাচ্ছি।
আমি বললাম আর তাড়াতাড়ি আমার ঘরে চলে এলাম। দরজা বন্ধ করে হাঁপাতে লাগলাম। আমার মাথায় শুধু একটা প্রশ্ন, রোহান কি লুকোচ্ছে? ওর ডায়েরির সেই লেখা কি বোঝাচ্ছে? আমি কি আমার ভাইকে ভুল বুঝছি, নাকি এর পেছনে সত্যিই কিছু আছে? রোহানের সেই ফিসফিস আমার মাথায় ঘুরছে। তুমি যদি কিছু জানতে চাও সরাসরি আমাকে জিজ্ঞেস করো, আমি সব বলবো। ওর কথাগুলো যেন আমার বুকের ভেতর একটা ছুরি চালিয়ে দিয়েছে। আমি, রাহুল, আমার ছোট ভাইয়ের এমন আচরণে এতটা বিভ্রান্ত হয়ে পড়ব কখনো ভাবিনি। রোহানের ডায়েরির সেই লেখা, ওর অদ্ভুত দৃষ্টি, ওর স্পর্শ, সব কিছু মিলিয়ে আমার মনে একটা ঝড়। আমি ঠিক করলাম এবার ওর সঙ্গে সরাসরি কথা বলবো, আর লুকোচুরি নয়। পরদিন সকালে আমি রোহানকে ডাকলাম। ও তখন বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছে। আকাশ পরিষ্কার, বৃষ্টির কোনো চিহ্ন নেই, কিন্তু আমার মনের মধ্যে এখনও সেই মেঘের ছায়া। রোহান, আমাদের কথা বলতে হবে, আমি বললাম, গলায় একটা দৃঢ়তা আনার চেষ্টা করে। ও আমার দিকে ফিরল, চোখে সেই চেনা দুষ্টু হাসি। কি নিয়ে ভাইয়া? তুমি তো সারাক্ষণ কি যেন ভাবছ? ওর গলায় একটা খেলা খেলা ভাব। আমি আর পিছপা হলাম না। রোহান, তুই কি জানিস তুই জ্বরের রাতে কি করেছিলি আর তোর ডায়েরিতে কি লিখেছিস? আমার গলায় একটু চড়ে গেল। রোহানের মুখের হাসি মিলিয়ে গেল। ও কফির মগ টেবিলে রেখে আমার দিকে তাকাল। তুমি আমার ডায়েরি পড়েছ? ওর গলায় এবার একটা অভিমান, কিন্তু সঙ্গে একটা অদ্ভুত শান্ত ভাব। আমি দ্বিধায় পড়ে গেলাম। হ্যাঁ, আমি পড়েছি। আমি জানতে চাই তুই কি লিখেছিস আমার সম্পর্কে, আর তুই কেন এমন করছিস? আমার গলায় এবার রাগ মিশে গেল। রোহান চুপ করে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বলল, ভাইয়া, তুমি যা ভাবছ তা না। আমি বোঝাতে পারবো না। তুমি বসো, আমি সব বলছি। আমরা দুজন ড্রয়িং রুমে বসলাম। রোহানের চোখে এবার আর সেই দুষ্টুমি নেই। ওর দৃষ্টি নরম, প্রায় দুঃখী। ভাইয়া, তুমি আমার জন্য সব কিছু করো। ছোটবেলা থেকে তুমি আমাকে আগলে রেখেছ, কিন্তু আমি বড় হয়েছি। আমার ভেতরে অনেক কিছু জমে আছে যা আমি কাউকে বলতে পারি না। ও থামল। আমি চুপ করে শুনছি। জ্বরের রাতে আমি হয়তো কিছু করেছি যা আমার নিয়ন্ত্রণে ছিল না, কিন্তু আমি সব মনে রাখি। আমি জানি তুমি অস্বস্তিতে পড়েছ, আমি দুঃখিত। ওর গলায় আন্তরিকতা, কিন্তু আমার মন এখনও শান্ত হলো না। তোর ডায়েরির লেখা, তুই আমার সম্পর্কে কেন এমন লিখেছিস? আমি জিজ্ঞেস করলাম। রোহান মাথা নিচু করল। ভাইয়া, আমি জানি না কিভাবে বলবো। আমি তোমাকে খুব কাছ থেকে দেখি। তুমি আমার জন্য শুধু ভাইয়া না, তুমি আমার একটা আদর্শ। কিন্তু কখনো কখনো আমার মনে অদ্ভুত চিন্তা আসে। আমি নিজেই জানি না কেন। আমি এটা নিয়ে লড়াই করছি। ওর কথাগুলো আমাকে আরও বিভ্রান্ত করল। ও কি বলতে চাইছে? যে ওর মনে আমার প্রতি কোনো অনুভূতি আছে যা স্বাভাবিক নয়? আমার মাথা ঘুরতে লাগল। রোহান, তুই কি বলতে চাস? পরিষ্কার করে বল। আমি বললাম। আমার গলায় এবার একটা কঠোরতা। ও আমার দিকে তাকাল, চোখে একটা অদ্ভুত মিশ্রণ, লজ্জা, ভয় আর কিছু একটা যা আমি বুঝতে পারলাম না। ভাইয়া, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আমার মনে যা আছে সেটা আমি নিজেই বুঝি না, কিন্তু আমি চাই না তুমি আমার থেকে দূরে সরে যাও। ওর কথাগুলো আমার হৃৎপিণ্ডে আঘাত করল। আমি কি বলবো বুঝতে পারলাম না। রাত হলো। আমি আমার ঘরে, কিন্তু ঘুম আসছে না। রোহানের কথাগুলো আমার মাথায় ঘুরছে। ও কি সত্যিই জ্বরের ঘোরে এমন করেছে, নাকি ওর মনে কিছু জমে আছে যা ও নিজেই নিয়ন্ত্রণ করতে পারছে না? আমি ঠিক করলাম ওর সঙ্গে আর একবার কথা বলবো, কিন্তু এবার আরেকটু শান্তভাবে। আমি ওর ঘরে গেলাম। রোহান বিছানায় শুয়ে, চোখ বন্ধ। আমি ভাবলাম ও ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি যখন ফিরে যেতে যাব ও চোখ খুলল। ভাইয়া, তুমি এখানে? ওর গলায় একটা নরম সুর। আমি ওর পাশে বসলাম। রোহান, আমরা ভাই, আমরা সব কিছু খোলাখুলি বলতে পারি। তুই যদি কিছু লুকিয়ে রাখিস তাহলে আমাদের মধ্যে দূরত্ব বাড়বে। বল, তুই কি ভাবছিস? আমার গলায় এবার কোনো রাগ নেই, শুধু একটা আন্তরিকতা। রোহান উঠে বসল। ভাইয়া, আমি জানি আমার আচরণ তোমাকে কষ্ট দিয়েছে। আমি নিজের সঙ্গে লড়াই করছি। আমার মনে অনেক কিছু চলছে, কিন্তু আমি জানি এটা ঠিক না। আমি চাই তুমি আমাকে বোঝো। আমি চাই আমরা আগের মতো থাকি। ওর চোখে এবার পানি চিকচিক করছে। আমার মনটা ভারী হয়ে গেল। আমি ওর কাঁধে হাত রাখলাম। রোহান, তুই আমার ভাই,
আমি তোকে কখনো ভুল বুঝব না, কিন্তু তুই যদি কিছু নিয়ে লড়াই করছিস আমাকে বল, আমরা একসঙ্গে এটা মোকাবেলা করব। আমার কথায় ও মাথা নাড়ল। ভাইয়া, আমি চেষ্টা করব, আমি আর তোমাকে অস্বস্তিতে ফেলব না। ওর কথায় একটা আন্তরিকতা ছিল, কিন্তু আমার মনে এখনও একটা প্রশ্ন রয়ে গেল। পরের দিনগুলোতে রোহান আগের মতো হয়ে গেল। ওর দুষ্টু হাসি ফিরে এলো, কিন্তু এবার পুরনো দিনের মতো নির্মল। আমরা দুজন আবার আগের মতো হাসি ঠাট্টা শুরু করলাম, কিন্তু আমার মনের এক কোণে সেই রাতের স্মৃতি রয়ে গেল। আমি জানি রোহানের মনে কিছু আছে যা ও পুরোপুরি বলেনি, আর আমিও আর সেটা খোঁচাতে চাই না। কখনো কখনো কিছু সত্য অন্ধকারে থেকে যাওয়াই ভালো। আজকের গল্পটি এই পর্যন্ত। কি দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে? সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বাই।